ইরান সাম্প্রতিক সংঘাতের সময় ইসরায়েলকে বলেছিল, পারলে যুক্তরাষ্ট্রকে ছাড়া মাঠে আসো, দেখো টিকতে পারো কতদিন। ইসরায়েলের খুঁটির জোর কারা, কার জোরে নাচতে এই কালো বিড়াল? সে প্রশ্ন যেমন আছে, তার উত্তরও এখন ওপেন সিক্রেট। গাজার আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলি পাক খাচ্ছে, গর্জে উঠে শত শত প্রাণ কাটছে ইসরায়েলি বোমা। ধুলোয় ভরে আছে শিশুর ফুসফুস, আর কান্না হয়ে গড়িয়ে পড়ছে মায়ের বুকের ভেতরে জমে থাকা সবটুকু অসহায়ত্ব। প্রায় ২১ মাস হয়ে গেছে এই ছোট্ট ভূখণ্ড যেন রক্তে রাঙানো এক বন্দিশালা। প্রতিদিনই সেখানে কেউ না কেউ মারা যাচ্ছে, কখনো শিশু, কখনো কিশোর, কখনো জন্মদাত্রী মা। মৃত্যু এতটাই নিয়মিত যে কেউ এখন আর সংখ্যাও ঠিকভাবে মনে রাখতে পারে না। তবে এখন পর্যন্ত অন্তত ৫৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭,০০০-এরও বেশি শিশু আর ২৮,০০০-এর বেশি নারী। কিন্তু প্রশ্ন একটাই, ইসরায়েল এই আগ্রাসন চালিয়ে যেতে পারছে কিভাবে? কারা তাদের মদদ দিচ্ছে? বেশিরভাগ মানুষ হয়তো এখনও ভাবে ইসরায়েল একা একাই এসব করছে, কিন্তু একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায় বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েল আসলে একা কিছুই নয়, তার চারপাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে একদল পৃষ্ঠপোষক, বিশেষ করে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র সেই তালিকার একেবারে শীর্ষে। অস্ত্র, অর্থ, কূটনৈতিক আশ্রয় সবকিছুতেই তারা ইসরায়েলের ছায়া সঙ্গী। মার্কিন কংগ্রেসে যখন যুদ্ধবিরতির প্রস্তাব তোলে কেউ, তখনই হয়তো অন্য পাশে পাশ করা হয় নতুন অস্ত্র সহায়তার বিল। ইসরায়েলকে যদি কেবল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখা হয় তবে ভুল হবে, বরং এটা হলো পশ্চিমা স্বার্থের এক ঘাঁটি, যার অস্তিত্ব টিকে আছে এক ধরনের উপনিবেশিক কাঠামোর ওপর। এই কাঠামোর মূল উদ্দেশ্য একটাই, মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা, আর ইসরায়েল সেখানে মুখ্য খেলোয়াড়। বহু বিশ্লেষক ইসরায়েলকে বলেন সামন্ত রাষ্ট্র, অর্থাৎ এমন একটি রাষ্ট্র যা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, যুদ্ধ করতে পারে না, এমনকি নিজের অর্থনীতিও চালাতে পারে না। ইসরায়েলও তেমনই, মার্কিন ও ইউরোপীয় সহায়তা ছাড়া সে কিছুই করতে পারত না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৭ অক্টোবর ২০২৩-এ বলেছিলেন, আমরা গাজাকে জনশূন্য দ্বীপে পরিণত করব। কথাটা শোনার পর অনেকেই ভাবতে পারেন হয়তো এই বক্তব্য হঠাৎ রাগের মাথায় দেয়া, কিন্তু না, এটি ছিল পরিকল্পনারই অংশ। অনেকটা একই ধারায় চলে এসেছে ১৯৪৮ সালের নাকবা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত। একটার পর একটা পরিকল্পিত উচ্ছেদ, হত্যাকাণ্ড, দখল এবং বসতি নির্মাণ সবই চলে এক কাঠামোর আওতায়। তবুও সব আশার শেষ হয়নি। পৃথিবী এখন কিছুটা হলেও ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ার মতো দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্ট করেছেন, গাজায় যা ঘটছে তা গণহত্যা। তিনি চাইছেন ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েল বিষয়ক বাণিজ্য চুক্তি স্থগিত হোক। এমন স্পষ্ট উচ্চারণ কিছু বছর আগেও ছিল অকল্পনীয়। এই মুহূর্তে প্রশ্ন ওঠে, আরব দেশগুলো কোথায়? মুসলিম বিশ্বকে কেবল বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছে? বহু মানুষের প্রত্যাশা এইসব দেশ অন্তত একবার নিজেদের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াবে। কারণ ইসরায়েল এখন কেবল একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং সে চেষ্টা করছে একটা জাতিকে মুছে দিতে। ফিলিস্তিনিদের অস্তিত্বই যেন আজ প্রশ্নবিদ্ধ। গাজায় প্রতিদিন মৃত্যুর মধ্যেও প্রতিরোধ থেমে নেই। দখলদার বাহিনীর বিরুদ্ধে যারা লড়ছে তাদের হাতে নেই উন্নত অস্ত্র বা আধুনিক প্রযুক্তি, কিন্তু রয়েছে অসীম সাহস আর বিশ্বাস। আর সেই সাহসই আজ বিশ্বকে অস্বস্তিতে ফেলেছে। কারণ পশ্চিমাদের এতদিনের বন্ধু ইসরায়েল আজ পরিণত হয়েছে এক নিষ্ঠুর দানবে, যাকে চ্যালেঞ্জ না করলেই সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আর নিরপেক্ষ থাকা সম্ভব না। যারা আইন, মানবতা আর ন্যায়ের পক্ষে দাঁড়াতে চান তাদের আজ মুখ খুলতেই হবে, শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং সেই সব শক্তির বিরুদ্ধেও যারা ইসরায়েলকে টিকিয়ে রাখছে, সমর্থন দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। গাজার শিশুরা শুধু বেঁচে থাকার জন্যই লড়ছে। তারা যুদ্ধ চায় না, শান্তি চায়। কিন্তু শান্তির আগে প্রয়োজন ন্যায়ের, আর এই ন্যায়ের জন্য প্রয়োজন সাহস। সেই সাহস দেখাতে হবে রাষ্ট্রকে, জনগণকে এবং বিশ্বের প্রত্যেককে।
না হলে একদিন হয়তো ইতিহাসই প্রশ্ন করবে, তোমরা তখন কি করছিলে?